নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় প্রাইম ডেস্কের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। জনজাতিদের জন্য গুণগত শিক্ষা এবং সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। 2026 সালের মধ্যে চালু করা হবে আরও 6টি একলব্য মডেল স্কুল। জম্পুই জেলায় একলব্য মডেল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সিপাহীজলা জেলার জম্পুই জেলায় 28.54 কোটি টাকায় নির্মিত 480 আসনের নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গুণগত শিক্ষার মাধ্যমে জনজাতিদের সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতিদের শিক্ষার বিকাশে রাজ্যে 21টি একলব্য মডেল স্কুলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ইতিমধ্যেই চালু হয়ে গেছে 12টি একলব্য মডেল স্কুল বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টু শিডিউল ট্রাইবস স্টুডেন্টস ইন রিমোট এরিয়াস, সেই উদ্দেশ্য আজকে আমরা দেখছি সেটা সাকার হচ্ছে। আমাদের ত্রিপুরাতে অলরেডি কথা হয়েছে, এখানে 12টা 21টা মতো আমাদের স্যাংশন দেওয়া হয়েছে একলব্য স্কুলের জন্য, রেসিডেন্সিয়াল স্কুল। এর মধ্যে 12টা আজকে এটাকে নিয়ে 12টা অলরেডি চালু হয়ে গেল এবং আমি আশা করি যে এই স্কুল যে আজকে ইনোগ্রেশন হলো সেটা সত্যিকারের অর্থে আগামী দিন যেন তার যে উদ্দেশ্য এটা করা হয়েছে সেটা সফল হবে। আমাদের যে এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মেইন যে উদ্দেশ্য, যে যারা আমাদের জনজাতি ছেলে মেয়েরা আছেন তাদের যাতে প্রপার কোয়ালিটি এডুকেশন দেওয়া যায় এবং সেটা ক্লাস 6 থেকে 12 ক্লাস। মানে দেখা গেছে যে টু ব্রিজ দ্য এডুকেশনাল যে গ্যাপ বিটুইন দ্য ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল, প্রপারলি সবাইরই যেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে লাস্ট মাইল অবধি যারা এতদিন ধরে সুযোগ সুবিধা পায়নি। 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2026 সালে মার্চের মধ্যে আরও 6টি একলব্য মডেল স্কুল চালু করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল যে ভর্তি হয়েছে ছাত্রছাত্রী টোটাল 2475 জন। আমরা তো বলতে গেলে যে 50% এখানে ভর্তি হয়েছে, ছাত্র প্রায় 1189 এবং ছাত্রী 1286। আমাদের যে রেসিডেন্সিয়াল এবং আশ্রম স্কুল, এই আমাদের ডিপার্টমেন্ট থেকে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে অনেক জায়গায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আবাসিক বিদ্যালয়ও কিন্তু স্থাপন করেছে। এইগুলো বাদ দিয়েও আমবাসা এবং করবুক, কাঞ্চনপুর এবং করবুকে ক্লাস 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত 3টি আশ্রম স্কুল দপ্তর থেকে চালু করেছে। সেখানেও প্রায় 1008 জন শিক্ষার্থী পাঠরত রয়েছেন। উল্লেখ করা যেতে পারে সম্পূর্ণ 21টি একলব্য বিদ্যালয় চালু হলে সুবিধা পাবে প্রায় 10,380 জন জনজাতি শিক্ষার্থী। এই পর্যন্ত ইএমআরএস এ ভর্তি হয়েছে 2475 জন শিক্ষার্থী, যার মধ্যে 1189 জন ছেলে ও 1286 জন মেয়ে। এই একলব্য স্কুলগুলি সিবিএসসির অধিভুক্ত এবং 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে আবাসিকভাবে। বৃহস্পতিবার উদ্বোধন হওয়া নতুন এই স্কুলে রয়েছে একাডেমিক ব্লক, ছেলে ও মেয়েদের হোস্টেল, রান্নাঘর, ডাইনিং ইউনিট, প্রিন্সিপাল ও স্টাফ কোয়ার্টার এবং অন্যান্য আবাসিক সুবিধা। একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুধুমাত্র শিক্ষার জন্য নয়, বরং হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ষষ্ঠ তফসিলের অধীনে স্বশাসনের অধিকারের প্রশ্নে আবারও আদালতের দ্বারস্থ হতে চলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসির। রাজ্যপালের কাছে দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় থাকা 37টি বিলের অনিশ্চয়তা ঘিরে এবার সুপ্রিম কোর্টের সময়সীমা নির্ধারণের আবেদন জানাতে প্রস্তুত শাসক তীব্রামথা। এই অনির্দিষ্ট বিলম্ব শুধু প্রশাসনিক নয়, বরং সাংবিধানিক শাসন ব্যবস্থার চেতনাকেও দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে বলে অভিযোগ মথার। রাজ্যপালের
ভর্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ বা TTAADC। রাজ্যপালের দপ্তরে দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিলগুলোর বিষয়ে সিদ্ধান্তে অনির্দিষ্ট বিলম্ব ষষ্ঠ তফসিলভুক্ত স্বশাসন ব্যবস্থার চেতনা ও সাংবিধানিক ভারসাম্যকে ক্ষুণ্ণ করছে বলে জানিয়েছে TTAADC-র শাসক দল তীব্রামথা। বর্তমানে TTAADC-র পাস হওয়া মোট 37টি বিল রয়েছে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। এর মধ্যে প্রায় 16 থেকে 17টি উপজাতি প্রথাগত আইন সম্পর্কিত, বাকি বিলগুলি ভূমি, ব্যবসা এবং স্থানীয় প্রশাসনিক বিধান নিয়ে বলে জানিয়েছেন TTAADC-র চেয়ারম্যান জগদীশ দেববর্মা। উল্লেখ করা যেতে পারে, এসব বিল প্রথমে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়, পরে তা ফরওয়ার্ড করা হয় রাজ্যপালের অনুমোদনের জন্য। এডিসি এলাকার সমস্ত যে ল্যান্ড অ্যাজ পার শিডিউল আন্ডার দ্য কনস্টিটিউশন, এটা এডিসির হাতে যাওয়া আইনত উচিত ছিল। যেখানে আপনারা একটু তথ্য সংগ্রহ করবেন, কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল তারা ভূমি ফেরত দিচ্ছে। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্যেও আইন হয়েছে। হোয়াট ইজ দিস? না হয় আপনারা রাজ্য সরকার বা রাজ্যপাল বলে দিন, এটা আপনারা এডিসিতে এই বিল উত্থাপন করে এটা সর্বসম্মতিক্রমে এডিসিতে বিল পাস করা যাবে না, আপনারা এগুলি বলুন। না হয় রিজেক্ট করুন, না হয় অ্যাপ্রুভ করুন, বাট টিল 20 years পেন্ডিং। আমরা এই ব্যাপারটা নিয়েই সুপ্রিম কোর্টে যাব আর কি। বিলগুলি যাচাই বাছাইয়ের বিরুদ্ধে নয়, তবে প্রক্রিয়াটি সময় সীমাবদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন জানিয়েছে TTAADC কর্তৃপক্ষ। রাজ্যপাল বিল ফেরত পাঠাতে পারেন, কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখলে কাউন্সিলের আইনসভা হিসেবে সাংবিধানিক ক্ষমতা ও স্বায়ত্ত শাসন ক্ষতিগ্রস্ত হয় বলেও জানিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। উল্লেখ করা যেতে পারে, রাজ্যপালের সম্মতিতে বিলম্ব করা সংবিধানের 200 অনুচ্ছেদের উদ্দেশ্যের পরিপন্থী, কারণ রাজ্যপাল কেবলমাত্র সাংবিধানিক প্রক্রিয়ার অংশ, কোনো সমান্তরাল ক্ষমতা কেন্দ্র নন বলে ইতিমধ্যে এক পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ত্রিপুরার ক্ষেত্রেও একই ধরনের সাংবিধানিক স্থবিরতা দেখা যাচ্ছে, যা রাজ্যপাল ও স্বশাসিত জেলা পরিষদের মধ্যে প্রশাসনিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে বলে অভিযোগ তীব্রামথার। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দপ্তরে আটকে থাকা এই বিলগুলির মধ্যে অনেকগুলি পূর্বতন সরকারের সময়কাল পাস হয়েছিল, কিন্তু আজও তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে TTAADC। অতিরিক্ত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ এবং রাজ্যপালের নিষ্ক্রিয় অবস্থান ফলে TTAADC-র কার্যকরী প্রশাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ TTAADC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পরীক্ষার ফি এবার বড় মাত্রায় বৃদ্ধি করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবেদনপত্র, রেজিস্ট্রেশন, প্র্যাকটিক্যাল সেন্টার রিভিউ এবং পরীক্ষা, এই 6টি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে ফি। শুক্রবার থেকে নতুন এই ফি স্ট্রাকচার কার্যকর হবে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বাড়ানো হয়েছে 6টি ক্যাটাগরিতে। সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। মাধ্যমিক স্তরে পূর্বে 5টি বিষয় পরীক্ষায় ফি ছিল 130 টাকা এবং ভোকেশনাল ফি ছিল 75 টাকা, অর্থাৎ মোট 205 টাকা। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে হয়েছে 300 টাকা। ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে 375 টাকা। উচ্চ মাধ্যমিক স্তরে পূর্বে পরীক্ষার ফি ছিল 160 টাকা এবং প্র্যাকটিক্যাল ফি 75 টাকা, মোট 235 টাকা। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বাড়িয়ে 400 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে 75 টাকা করে দিতে হবে ফি। করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরা বোর্ডের ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম। তারপরে যেটা করলাম সেটা হলো তখন প্র্যাকটিক্যাল ফি বললেন না, প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে। কেউ ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজি 3টি বিষয় যদি পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যাল, তাহলে 75 ইন্টু 3 হবে। কেউ 2 বিষয়ে পরীক্ষা দিলে 75 ইন্টু 2 হবে। কেউ একটা বিষয় দিলে শুধু 75 দেবে। আর তারপরে সেন্টার ফি, আর এখন করা হলো দুটোই 200 টাকা করে।
তারপরে হলো দেখুন ওই পারমিশন ফি এগুলো আগেও ছিল। রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন ফি 110 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 210 টাকা। ভোকেশনাল হবে, 12 এ 4টি সাবজেক্টে ভোকেশনাল হবে, প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার, মিউজিক, সাইকোলজি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো প্যাটার্ন মধ্যে আমরা ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করি। সেটা বোর্ড থেকে পরিষ্কার সবাইকে জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্র ফি, রেজিস্ট্রেশন ফি, প্র্যাকটিক্যাল ফি, সেন্টার ফি, রিভিউ ফি এবং পরীক্ষার ফি এই তিনটি ক্ষেত্রে বাড়ানো হয়েছে ফি এর অর্থ রাশি। শুক্রবার থেকে কার্যকর হবে নতুন এই ফি স্ট্রাকচার। এদিকে আগামী 2026 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বলে জানিয়েছেন এদিনের সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তৃণমূল কংগ্রেসের আগরতলা অফিসে ভাঙচুরের ঘটনায় থানায় এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সফররত প্রতিনিধি দল। বৃহস্পতিবার এনসিসি থানায় দায়ের করা হয় এফআইআর। তৃণমূল কংগ্রেসের সদর দফতরে হামলা ও ভাঙচুরের অভিযোগে আনুষ্ঠানিকভাবে পুলিশের লিখিত অভিযোগ জমা দিল রাজ্য সফররত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। পুলিশ সুপারের কাছে এফআইআর জমা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এনসিসি থানায় এফআইআর করল বঙ্গ তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় পুলিশ সুমোটো পদক্ষেপ নিতে করতে পারত গ্রেফতার। এক্ষেত্রে প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়া হবে বলে এদিন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রতিনিধি দলের সদস্য সুস্মিতা দেব। যে ঘটনাটা আমাদের অফিসে ঘটেছে সেটা পুলিশ সুমোটো অ্যাকশন নিতে পারত। এই যে আজকে আমাদের কর্মীরা, ইউথ, মহিলা যারা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আছেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজকে আমাদের এমপিদের একজন মন্ত্রীকে কেন আসতে হচ্ছে? আজকে আমার দিদি যদি একটা এফআইআর করে, শান্তনু যদি করে, কেউ এটা সুমোটো নোটিস নেওয়া উচিত ছিল। সো আমরা অ্যাকশন এক্সপেক্ট করি, কিন্তু যদি না হয়, সুমন দে বলে আমাদের ডিস্ট্রিক্ট একজন প্রেসিডেন্ট সাইন দিয়েছে, আমরা কোর্ট পর্যন্ত যাব ফর ইনভেস্টিগেশন। যেটা আগে হয়েছে সেটা আমরা হতে দিব না। উত্তরবঙ্গের বামুনডাঙ্গা চা বাগানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে, অথচ আগরতলায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়নি কাউকেই বলে এদিন উল্লেখ করেন সুস্মিতা দেব। আজকে দেখেন বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, আপনারা দেখেছেন স্পিকার পর্যন্ত কমপ্লেন দিয়েছে। স্পিকার এখন এটার মধ্যে জড়িত। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঢিল ছুড়া হলো, যখন আমার গাড়ি ভাঙ্গা হলো, দোলা সেনকে আক্রমণ করা হলো, তখন স্পিকার কোনো। সো আমি আজকে বেরোয় এসেছি আমাদের সব যারা কর্মীরা আছে, নেতারা আছে, ওদেরকে আশ্বাস দেওয়ার জন্য যে আমরা আজকে থানায় এসেছি, লিগ্যাল প্রসেস শুরু হলো, আর যদি পুলিশ না করে আমরা হাইকোর্ট পর্যন্ত পিআইএল রিট পিটিশন করে এটা অ্যাকশন চাই। রাজধানীর চিত্তরঞ্জন রোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনায় প্রশ্ন উঠেছে রাজ্যের শাসক দল বিজেপির রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে। এই ঘটনাটি ছিল একেবারেই অপরিপক্ক আত্মঘাতী পদক্ষেপ, যা একটি অপ্রাসঙ্গিক দলকে হঠাৎ করেই প্রচারের আলোয় এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিপুরা তৃণমূল কার্যত সাইনবোর্ডের সর্বস্ব হলেও বিজেপির নেতৃত্বের কিছু সদস্যের সিদ্ধান্তে তাদের অফিসে হামলার ফলে অপ্রত্যাশিত রাজনৈতিক অস্ত্র উঠে আসে তৃণমূল কংগ্রেসের হাতে। এই সুযোগে সঙ্গে সঙ্গে প্রতিনিধি দল পাঠিয়ে তীব্র প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ব্যাপক প্রচার পায় বঙ্গের মিডিয়াতেও। এদিকে পশ্চিমবঙ্গ যখন দুষ্কৃতীদের হামলায় বিজেপি সাংসদ ও বিধায়ক আহত হবার ঘটনায় বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস, ঠিক তখন ত্রিপুরায় এই ঘটনা পরিস্থিতি ঘুরিয়ে দেয় তৃণমূলের পক্ষে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাভাবিক কারণে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব কি কৌশলগতভাবে ব্যর্থ হলো, নাকি এর পেছনে কাজ করছে কোনো ষড়যন্ত্র, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন বিদ্যালয়গুলির জন্য স্বস্তির খবর। আগরতলায় চালু হলো সিবিএসসির নতুন উপ আঞ্চলিক কেন্দ্র, যা সহায়ক হবে প্রশাসনিক কাজ, নাম ও মার্কশিট সংশোধন, অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে সম্পন্ন করতে। এ নিয়ে বিশেষ রিপোর্ট তুলে ধরা হচ্ছে এবারের প্রতিবেদনে।
রাজ্যের কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসসির আওতাধীন বিদ্যালয়গুলোর জন্য এসেছে বড় স্বস্তি। আগরতলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের উপ আঞ্চলিক কেন্দ্র বা সাব রিজনাল অফিস। রাজ্যের বিদ্যালয়, ছাত্রছাত্রী এবং কর্তৃপক্ষরা নানা প্রয়োজনে গুয়াহাটির আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হতো এতদিন। বিশেষ করে এডমিট কার্ড, মার্কশিট, নাম বা পদবীর ভুল সংশোধন সহ প্রশাসনিক কাজের জন্য যেতে হতো গুয়াহাটি। এবার এই সকল কাজগুলি সম্পূর্ণ করা যাবে এখান থেকে। আগে যে সমস্ত কাজ আমাদের গুয়াহাটি আমাদের যেগুলো স্টেক হোল্ডার যেমন স্কুল, স্টুডেন্টস, প্যারেন্টস, ওদেরকে কোনো কাজের জন্য আগে গুয়াহাটি যেতে হতো। ঠিক আছে, ওই কাজগুলো এখানে টোটাল আপাতত এই বছর 2026 পরীক্ষা দেওয়ার জন্য আমরা জেনারেলি ক্লাস 10 আর 12 পরীক্ষাটা কন্ডাক্ট করাই সিবিএসসি। তো এইবার যারা পরীক্ষা দেবে তার মধ্যে আপনার 203টা স্কুল আছে আর কি টোটাল। আর পরীক্ষা রিলেটেড কোনো কিছু ভুল টুল হয়ে যায় ওগুলো রেকটিফিকেশনের জন্য ওরা সুবিধাগুলো পাবে। যেই কাজগুলো আগে গুয়াহাটি থেকে হতো এই কাজগুলো এখন এখান থেকে 2026 পরীক্ষার কাজগুলো এখান থেকে হবে আর কি। রাজ্য কেন্দ্রীয় পর্ষদের অধীনে বিদ্যালয়ের সংখ্যা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে অনেকটাই। বর্তমানে প্রায় 200টির মতো বিদ্যালয় রয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের আওতায়। দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল রাজ্যে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের উপ আঞ্চলিক কেন্দ্র বা সাব রিজিওনাল অফিস স্থাপন করার জন্য। এক্ষেত্রে গত 4 অক্টোবর থেকে রবীন্দ্রনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের উপ আঞ্চলিক কেন্দ্র। সিবিএসসির অন্তর্ভুক্ত সবকটি স্কুল এই উপ আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনার সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অফিস ওপেনিং হয়েছে, অফিসিয়ালি ওপেনিং হয়েছে, কিন্তু ইনোগ্রেশন করেছি আমরা 4 অক্টোবর। ঠিক আছে, আর আমি অ্যাজ এ ইনচার্জ হিসাবে গুয়াহাটি থেকে আসছি। মাই নেম ইজ দিলীপ দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনারা প্রথম এই অফিসটা খোলার পর কেমন সাড়া পাচ্ছেন? আসছে লোক, আমাদের এখানে লোকে রোজে আছে। আর ইভেন আপনার ওদের অসুবিধা যেন না হয়, যতটা পারা যায় এখান থেকে প্রবলেমগুলো সলভ করার জন্য। প্রাথমিকভাবে আগরতলা শহরের রবীন্দ্রনগর এলাকায় একটি ভবন থেকে কাজ শুরু হলেও ভবিষ্যতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকায় স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের। নতুন উপ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শুধু প্রশাসনিক কাজই নয়, স্থানীয়ভাবে সম্পন্ন করা যাবে অভিযোগ নিষ্পত্তি, ভ্রম সংশোধন এবং দপ্তরে অন্যান্য কার্যক্রম। সঙ্গে যুক্ত সকলের সুবিধা এবং সময়ের সাশ্রয় হবে, যা সিবিএসসির এই কেন্দ্র চালু হওয়ার এই বিষয়টিকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই মনে করছেন শিক্ষানুরাগী মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার মেলা পাথর এলাকায় গৃহবধূ শর্মিষ্ঠা মোদকের হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল অভিযুক্ত স্বামী গোপাল মোদক। বৃহস্পতিবার পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই খুনের ঘটনার পুনর্নির্মাণ করে অভিযুক্ত গোপাল মোদক। খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর এলাকায় গৃহবধূ শর্মিষ্ঠা মোদকের বস্তাবন্দি দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। গত শনিবার রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি বস্তার মধ্যে প্যাক করা অবস্থায় শর্মিষ্ঠার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির সদস্যদের উপস্থিতিতে শনাক্ত করা হয় মৃতদেহকে। পরবর্তী সময়ে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামীকে। 3 দিনের পুলিশ রিমান্ডে এই খুনের ঘটনা স্বীকার করে গোপাল মোদক। বৃহস্পতিবার খুনের এই ঘটনা পুনর্নির্মাণ করে দেখায় অভিযুক্ত গোপাল মোদক। শর্মিষ্ঠা মোদককে ঘুমের ওষুধ খাইয়ে কিভাবে খুন করা হয়েছে তা পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে তুলে ধরে গোপাল মোদক। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতেই এই খুন বলে জানিয়েছে গোপাল মোদক। আমার মা বাবা সবাই চাইলা তাই এখানে আইতাম একলা লোক, তাই শুধু আমার লিয়ে থাকতো। আমি কই না, আমাদের এটা সম্ভব না, আমার মারে আমার কেটা দেখবো না, তোমার মা জাগা মইরা এটা আমার দেখবার বিষয় না। আর বিভিন্ন ভাষায় গালিগালাজ, মারে তুললা, বাইরে তুললা, আর তার বাবাটাও তুললা, বিভিন্ন গালাগালা। তার বাবারও তো ডেইলি বকত, মোবাইলে আমার সাথে আলোচনা করতো। বাবা বিলে অদৃশ্য ক্যামেরা লাগিয়ে রাখছে, তার বেচা কিনে হয় না, মানুষের দাম দূরি করে জায়গা। আর তার বাবা বিলে তার একবার রেট করতে আসতো।
এটা দিয়ে করতো এটা দিয়ে চাপা দিচ্ছে ওকে এটা দিয়ে ও আচ্ছা গৃহবধূ খুনের এই ঘটনায় প্রথম থেকে স্বামী গোপাল মোদকের উপর সন্দেহ ছিল বলে জানিয়েছে পুলিশ। এবারের আগের দিন আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে একটা বস্তাবন্দি ডেড বডি আছে, তো সেই অনুযায়ী আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর আমাদের যে সায়েন্টিফিক এভিডেন্স যেটার উপরে বেস করে আমরা এগিয়ে গেছিলাম এবং এইগুলি সায়েন্টিফিক এভিডেন্সের উপরে অনেকগুলো এভিডেন্স আমাদের কাছে এসে সব কিছু করেছি। আপাতত এই আছে এবং আমাদের এর মধ্যেও আমাদের যারা আয়ু ছিল এবং সঙ্গে যারা অন্য অফিসাররা ছিল, আমাদের ডিপু স্যার ছিলেন, আমরা সবাই জয়েন্টলি বিষয়টাকে ট্র্যাক করেছি এবং এখন অবধি যতটুকু এভিডেন্স করেছে হি ইজ দ্য মেইন। রাজ্যের নারী নির্যাতনের সিংহভাগই হচ্ছে সামাজিক কারণে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে গত 2024 সালে মোট 31 জন মহিলার মৃত্যুর মামলা লিপিবদ্ধ করা হয়েছে রাজ্যের বিভিন্ন থানা এলাকাগুলিতে, যার 95%ই গার্হস্থ্য হিংসার শিকার। পারিবারিক অশান্তি যেন এখন সমাজের এক নিত্যসঙ্গী দুঃস্বপ্ন। ক্ষণিকের রাগ, অভিমান আর অবিশ্বাসের জেরে ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন, আর এর সরাসরি শিকার হচ্ছেন মহিলারা, যেখানে নিভে যাচ্ছে একের পর এক প্রাণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রাইম ডেস্কের বাংলা সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আপডেটস এবং বিভিন্ন সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।